আমার একজন ফলোয়ার প্রশ্ন করেছেন যে আমাদের এই কার্গো ট্যাঙ্কের ভিতরে যে লিকুইড এলপিজি আছে একে কিভাবে ঠান্ডা করা হয় এবং ঠান্ডা করতে কত টাকা খরচ হয়। তো আমার প্রথমে ভালো লেগেছে যে সে তার জানার আগ্রহ আছে। তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে রিপ্লাই ভিডিও বানিয়েছি। প্রথম তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই যে এলপিজি প্রোপেন আমরা -41°C তাপমাত্রায় লোড করেছিলাম ঠান্ডা কার্গো, তো এ গরম হবে কেন বা কিভাবে? এই কার্গো যখন ট্যাঙ্কের ভিতরে থাকে, কার্গোটা যাতে গরম না হয় তাকে প্রোটেক্ট করার জন্য ট্যাঙ্কের ভিতরে পলিথিলিন কোটিং দেওয়া থাকে ভিতরের দিকে, আর বাইরের দিকে থাকে ফোম, যাতে বাইরের সাথে হিট এক্সচেঞ্জ কম হয়। লাইক আমাদের ট্যাঙ্কের ভিতরে এখন টেম্পারেচার আছে -40°C, বাট আউটসাইডে টেম্পারেচার হলো সি ওয়াটার 28°, এবং বাতাসের তাপমাত্রা 25°। সো কিছু না কিছু হিট এক্সচেঞ্জ কার্গো ট্যাঙ্ক করে সব সময়, করার ফলে এবং অনেক সময় জাহাজ নড়াচড়া করে, তো এই নড়াচড়া করার পরে এবং হিট এক্সচেঞ্জ করার ফলে কার্গো লিকুইড ভ্যাপারে পরিণত হয়, বয়েল অফ গ্যাস। তো এখন বয়েল অফ গ্যাসে লিকুইড প্রোপেন যদি বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয় তাহলে সমস্যা কোথায়? বয়েল অফ যদি বেশি হয় তাহলে ট্যাঙ্কের প্রেশার বাড়ে, যেহেতু আমরা কার্গো ট্যাঙ্কের ভিতরে ঠান্ডা অবস্থা রাখি আর ট্যাঙ্কের প্রেশার রেটিং খুব একটা বেশি না, 0.5 বার ম্যাক্সিমাম। সো প্রেশার বাড়লেই বিপদ সামনে। সো এইটাকে তখন ঠান্ডা রাখার জন্য বা কুল রাখার জন্য আমরা কি করি? এই যে ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন এই পাইপটা, এই যে ট্যাঙ্কের ভিতরে যত বায়বীয় গ্যাস জমা হয় এই পাইপটা দিয়ে চলে যায় রিলিকুইফিকেশন কম্প্রেসর, রেলি কম্প্রেসর এটাকে আবার তরল অবস্থায় রূপান্তরিত করে এই পাইপ দিয়ে নিয়ে আসে, এখান দিয়ে ট্যাঙ্কের ভিতরে আবার স্প্রে হয়। তখন এভাবে আমরা ট্যাঙ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখি এবং প্রেশারও কন্ট্রোল রাখি। গ্যাস ট্যাঙ্কার জাহাজে আর কিছুই না, প্রেশার আর টেম্পারেচারের খেলা। এখন রেলি কম্প্রেসর কীভাবে বায়বীয় গ্যাসকে তরল অবস্থায় রূপান্তর করে খুব সহজভাবে ব্যাখ্যা করব। আমাদের বাসায় যেমন রুমের বাতাস গরম হয়ে যায়, ওটাকে ঠান্ডা করার জন্য আমরা কি ইউজ করি? এসি ইউজ করি, পোর্টেবল এসি। তো এসি ইউজ করার পরে এসি কি হয় দেখেন, এসিতে সবসময় দুইটা ইউনিট থাকে, আউটডোর ইউনিট আর ইনসাইড ইউনিট। আউটডোর ইউনিটে থাকে কম্প্রেসার, কন্ডেন্সার, আর ইনসাইডে থাকে এভাপোরেটর। সো এভাপোরেটের মাধ্যমে হিট এক্সচেঞ্জ হয়, ভিতরে গরম বাতাস ঠান্ডা হয়ে আবার রুমে সে ডিসচার্জ করে এবং আমরা ঠান্ডা বাতাস উপভোগ করি, আমাদের আরাম বোধ করি। রেলি কম্প্রেসর ঠিক সেম কাজটাই করে, এই বায়বীয় গ্যাসকে সে সাকশন নেয়, সে কম্প্রেস করে, সে এটাকে আবার ঠান্ডা করে সিওটার মাধ্যমে তরল অবস্থায় রূপান্তর করে আবার ট্যাঙ্কের ভিতরে ফেরত দেয়। এদিকে দেখতে পাচ্ছেন নাম্বার 1 ট্যাঙ্ক, এটা নাম্বার 2 ট্যাঙ্ক, এর পিছনে আছে নাম্বার 3 এবং অ্যাকোমোডেশন ঠিক সামনে আছে নাম্বার 4 ট্যাঙ্ক। একটা কার্গো ট্যাঙ্কের ক্যাপাসিটি প্রায় 12, এই মুহূর্তে আছে প্রায় 12,000 মেট্রিক টন করে কার্গো, এবং এই ট্যাঙ্কের ভিতরে যেই পরিমাণ কার্গো আছে তাতে বাসাবাড়ির প্রায় 3.5 কোটি 4 কেজি লিটার সিলিন্ডারের সমান পরিমাণ কার্গো এর ভিতরে এই মুহূর্তে সঞ্চিত আছে। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে রেলি কম্প্রেসর রুমে নিয়ে যাব, ওখানে প্রচণ্ড শব্দ, সো ওখানে আপনারা আমার কথা শুনতে পারবেন না। এখন আসি খরচে। আমরা যখন এই মুহূর্তে অ্যাঙ্করেজে আছি, আমাদের জাহাজ চলার জন্য যে মেইন ইঞ্জিন ইউজ হয় সেটা বন্ধ, বাট এই কার্গো ট্যাঙ্কের কার্গো ঠান্ডা রাখার জন্য রেলি কম্প্রেসর ইউজ হচ্ছে। তো আমাদের দৈনন্দিন প্রায় 6 মেট্রিক টন ডিজেল খরচ হয়। 6 মেট্রিক টন মানে প্রায় 6,000 লিটার ডিজেল। তো এই পাওয়ার কনজামশন বা কারেন্টের কনজামশনের ভিতরে অনেক কনজামশন ইনক্লুডেড, লাইক নেভিগেশন ইকুইপমেন্ট চলছে, ইঞ্জিন রুমে কুলিং ওয়াটার পাম্প, লুব অয়েল পাম্প, ডিজেল পাম্প, গ্যালিতে রান্নাবান্না চলছে, অ্যাকোমোডেশনে অনেক ধরনের ব্যবহার করার জন্য অনেক ধরনের ইকুইপমেন্ট মেশিনারিজ আছে, ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, ড্রায়ার আছে। তো এগুলোতেও কারেন্ট খরচ হয়। তো মেইনলি খরচ হয় এই রেলি কম্প্রেসরে, এগুলা প্রচণ্ড পাওয়ার হান্টিং। সো আমাদের কম্প্রেসার রুমে, এখানেই আমি বলি কারণ কম্প্রেসার রুমে আওয়াজ গেলে আপনি কিছু শুনতে পারবেন না, টোটাল 5টি কম্প্রেসার আছে। একটা কম্প্রেসার এত বড়, আমি আপনাদের সাথে একটা সিম্পল উদাহরণ বা তুলনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কত বড় একটা কম্প্রেসার এবং কি হিউজ ক্যাপাসিটি। বাসা বাড়িতে আমরা ছোট্ট একটা স্ট্যান্ডার্ড রুমে ইউজুয়ালি 1 টন একটা এসি ইউজ করে থাকি। আমাদের রেলি কম্প্রেসার একটা ক্যাপাসিটি বাসা বাড়ির প্রায় 141 টন এসি সমান। সো এখন এই যে 6 মেট্রিক টন ডিজেল আমরা
প্রতিদিন বার্ন করি 6000 লিটার। তো প্রতি লিটারের দাম যদি 800, প্রতি মেট্রিক টন যদি $800 করে ধরেন এবং প্রতি ডলারের দাম এই মুহূর্তে 125 টাকা ধরেন, তারপরেও আমাদের অ্যারাউন্ড প্রতিদিন 6 লক্ষ টাকা ডিজেল বার্ন করা লাগে শুধু এই কার্গোকে ঠান্ডা রাখার জন্য, এর তাপ এবং চাপ কন্ট্রোলে রাখার জন্য। আমাদের কাজ হলো এর চাপ কমিয়ে রাখা এবং এর তাপমাত্রা কমায় রাখা। ট্যাঙ্কের ভিতরে এগুলা -41 থেকে -46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এবং দেখেন, যখন এই কনডেনসেট যখন এই ট্যাঙ্কের ভিতরে আসছে, এই বরফ কোত্থেকে আসলো? তো এই পাইপের আউটসাইডে যদি বাতাস আছে, এই বাতাসে জলীয় কণা আছে, পাইপের ভিতরে যখন এই কার্গো লিকুইড কার্গো পাস করছে, তখন আশেপাশে বাতাস কনডেন্স হয়ে কি সুন্দর দেখেন সাদা ধবধবে আইসে মাইগ্রেট হয়েছে। সো কিছুক্ষণ পরে আমি আপনাদের কম্প্রেসর রুমে দেখা যাব। ওখানে গেলে আপনারা আমার কথা শুনতে পারবেন না, জাস্ট আপনারা ভিজুয়ালি দেখতে পারবেন। আমি 1 2 3 4 5 করে কম্প্রেসর দেখিয়ে দেবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। হাঁটতে হাঁটতে রেলি কম্প্রেসের কাছাকাছি চলে এসেছি। ওদিকে সুন্দর একটি সেলিং বোর্ড তুলতে তুলতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই ধরনের সেলিং বোর্ড অ্যাডভেঞ্চারে বের হয়, শৌখিন বোট এগুলা এক্সপ্লোর করার জন্য সি। তো এটা হলো আমাদের কম্প্রেসর রুম, আর এর উপরে আছে মোটর রুম। কম্প্রেসর রুম এবং মোটর রুম সম্পূর্ণ আলাদা। তো চলুন আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। আমি আগেই সতর্ক দিচ্ছি, ভিতরে কিন্তু প্রচণ্ড শব্দ হবে, সো আওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকুন। এটাই হলো কম্প্রেসর, এত বড় কম্প্রেসর এটা। কম্প্রেসর রুম থেকে বের হয়ে এসেছি, ভিতরে প্রচণ্ড শব্দ। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি দীর্ঘ হয়ে গেল। 5টি কম্প্রেসর ভিতরে আপনারা নিজেই দেখতে পারলেন যে একটি কম্প্রেসর এই মুহূর্তে চলমান। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল, শিপ ছিল শাকিল পেজ থেকে। আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন, কমেন্টস করলে আমার ভালো লাগে, জানার আগ্রহ দেখলে আমার ভালো লাগে, আমি জানাতে পছন্দ করি। জানি না আমার উপস্থাপনা কেমন লাগে, আপনাদের হয়তো ভুলভ্রান্তি হয়ে যায়, কথা আটকিয়ে যায়, বাট আমি চেষ্টা করি বুঝায় বলার জন্য বা এক্সপ্লেন করার জন্য। আমি রেগুলার ভিডিও নিয়ে হাজির হই, এর ভিতরে কমার্শিয়াল কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর রহমতে টাকা পয়সার খুব একটা সমস্যা নেই আমার, অ্যাটলিস্ট চলতে পারি। বাট আমি আমার দৈনন্দিন অভিজ্ঞতা শেয়ার করার জন্য হাজির হই। প্রতিদিন নতুন নতুন জিনিস দেখি, শিখি, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা সবই শেয়ার করি আপনাদের সাথে। অনেকেই আগ্রহ নিয়ে কমেন্টস করেন, আমার ভালো লাগে, মন্তব্য করেন, শেয়ার করেন, কোশ্চেন করলে আমার বেশি ভালো লাগে। তো আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। এই ভিডিও থেকে যদি অল্প কিছু শিখে থাকেন তাহলেও আমি স্যাটিসফাইড বা খুশি হব। তো আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।